আজকে আমরা যে প্রধানমন্ত্রীকে দেখছি, এই প্রধানমন্ত্রীকে আপনি আমি দেখার সুযোগ পেতাম না। তাকে অবশ্যই ফাঁসিতে ঝোলাতো শেখ হাসিনা। গতকালকে আমাদের টিভিতে মানে একজন এনসিপির নেত্রী এসেছিলেন। উনি একটা কথা বললেন। উনি বললেন, ওনাকে বলা হয়েছিল যে এরকম এই গালাগালি বা গুপ্ত রাজনীতির ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছিল। সে বলল যে গুপ্ত রাজনীতি করে হচ্ছে বিএনপি। আপনি এটা কি অ্যান্সার দিবেন? মানে গুপ্ত রাজনীতি আসলে কি বিএনপি গুপ্ত রাজনীতি করে? বলা হয়েছিল যে আপনারা একটা গুপ্ত রাজনীতি করেন। তো উনি বলছেন না, আসলে বিএনপির মধ্যে বিভিন্ন গুপ্ত আছে। আমি কি সেই নারী নেত্রীর নাম জানতে পারি? নামটাই জানলেন। আচ্ছা, হ্যাঁ। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। দেখেন, আপনার বিএনপি কখনোই গুপ্ত রাজনীতি করে না। এখন গুপ্ত রাজনীতি আসলে কোনটা? যেমন ছাত্র শিবির, তাদের আসলে কয়েকটি শাখা রয়েছে বা তাদের রাজনীতির পলিসি রয়েছে। প্রথমত তাদের একটা অংশ প্রকাশ্যে রাজনীতি করবে, একটা অংশ প্রেশার গ্রুপ হিসেবে রাজনীতি করবে, আর একটা অংশ আপনার সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকবে, আর একটা অংশ ক্ষমতাসীনদের মধ্যে মিশে যাবে। তাহলে কয়টা অংশ? চারটা অংশ। এখন এই যে ক্ষমতাসীনদের মধ্যে মিশে যায় কেন? চাকরি বাকরির সুবিধা, যাতে করে এই অংশটা যখন আপনার সরকারি চাকরির জন্য পরীক্ষা দিবে, ভেরিফিকেশনে যাতে করে সমস্যাটা না হয়। দ্বিতীয়ত আর একটা অংশ রাখে পেশার গ্রুপ হিসেবে, অন্যান্য ছাত্র সংগঠন, ভিন্ন মতে যারা রয়েছে তাদেরকে চাপ সৃষ্টি করা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লক্ষ্য করছি। এবং আর একটা অংশ আপনার সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করবে, যেটা আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের আগে যে সময় ছাত্রদল হল কমিটি দিল, সাধারণ শিক্ষার্থীদের লেবাসে তারা কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে আন্দোলন করলো। কিন্তু দেখেন ওই শিবিরের কিন্তু ঠিকই হল কমিটি রয়েছে, সেটার বিরুদ্ধে কখনো আন্দোলন হয়েছে? অর্থাৎ এই ধরনের গুপ্ত রাজনীতি, যে রাজনীতি আসলে অন্যের জন্য ক্ষতিকর বা আপনার পরিচয়টা গোপন করা। এখন বিএনপির ক্ষেত্রে যে কথা তিনি বলেছেন যে বাংলাদেশে আসলে গুপ্ত রাজনীতি করে বিএনপি, এটা আসলে কতটুকু সত্য আমি বিশ্লেষণ করি। দেখেন, বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনে ছিলেন। এখন তিনি কি এই নির্বাসিত জীবনে গুপ্ত ছিলেন, নাকি আসলে তার উত্থানটাই গুপ্ত? দেখেন, তিনি কিন্তু যে সময় বাংলাদেশে ছিলেন প্রকাশ্য রাজনীতি করেছেন। তিনি গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ছুটে চলেছেন, মানুষের কাছে গিয়েছেন ওই সময়, এখনও যেভাবে যাচ্ছেন। কিন্তু যে সময় ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বা ১/১১ সরকার যখন ক্ষমতায় আসলো, তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। এরপরে তাকে কিন্তু বাধ্য হয়ে নির্বাসিত জীবনে যেতে হলো। এখন নির্বাসিত জীবনটা কেমন ছিল? তিনি কি সেখানে বসে চুপচাপ হয়ে গিয়েছিলেন, নাকি আসলে তিনি মানে অন্য ধরনের গুপ্ত পরিবেশের মধ্যে ছিলেন? দেখেন, তিনি কিন্তু প্রকাশ্যে ছিলেন, দল পরিচালনা করেছেন, কথা বলেছেন, নেতৃবৃন্দর খোঁজখবর রেখেছেন তার জায়গা থেকে। তিনি যদি আসলে বাংলাদেশে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চাইতেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যেহেতু আওয়ামী লীগকে তারা ক্ষমতায় বসালো এবং এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেটা প্রণব মুখার্জি তার বইয়ে কিন্তু লিখে গিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রতিদিন শেখ হাসিনা কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলতো? সেটা হলো জনাব তারেক রহমান। তারেক রহমান যদি বাংলাদেশে থাকতো, নিশ্চিত আজকে আমরা যে প্রধানমন্ত্রীকে দেখছি, এই প্রধানমন্ত্রীকে আপনি আমি দেখার সুযোগ পেতাম না। তাকে অবশ্যই ফাঁসিতে ঝোলাতো শেখ হাসিনা। কারণ আওয়ামী লীগ জানতো, বাংলাদেশে যদি বিএনপির রাজনীতি বেঁচে থাকে, সেটা জনাব তারেক রহমানের মাধ্যমেই বেঁচে থাকবে, তার নেতৃত্বে, তার হাত ধরে। এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী একসময় না একসময় হবে। শেখ হাসিনা এইটা বুঝতে পেরেই কিন্তু দেখবেন তার চরিত্র হনন করা, তাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা। ঠিক যে ধরনের মন্তব্য শেখ হাসিনা করত, এনসিপির নেত্রী একই ধরনের মন্তব্য করেছে, জামাত ইসলামের নেতৃবৃন্দও একই ধরনের মন্তব্য করেছে। দেখেন, আমি দেখছি আওয়ামী লীগের ফেসবুক পেজ, সেখানে জনাব তারেক রহমানকে নিয়ে, বিএনপি সরকারকে নিয়ে যেভাবে সমালোচনা, মিথ্যাচার, প্রপাগান্ডা, এমনকি বিষোদ্গার করা হচ্ছে, ঠিক একই ধরনের সমালোচনা জামাত ইসলাম, এনসিপি নেতৃবৃন্দ করছে তাদের ফেসবুকে। তার মানে কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে ওই 16 বছরের যে ফেসিবাদ, ওই ফেসিবাদের ভূত এখন আমাদের যারা বিরোধী দলে আছে তাদের ঘাড়ে চেপে বসেছে। সিভিক রয়্যাল রিসোর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।